আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যে মুহূর্তে বসে ভিডিওটা রেকর্ড করছি সে মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনার স্কোয়াডে একজন প্লেয়ারই অ্যাড হয়েছেন, জুলিয়ানো সিমিওনি। অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা একজন ভার্সেটাইল ফুটবলার, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন। ইনফরমেশনটা একটু মনে রাখেন, একটু পরে সেটা কিন্তু অন্য একটা ইনফরমেশনের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করব। সকলের প্রতি সম্মান রেখেই বলছি এবং ফুটবল নিয়ে দীর্ঘ একটা কাজের অভিজ্ঞতা থেকে রীতিমতো দাবি করে বলতে পারি যে বাংলাদেশে ফুটবল প্রেমীদের মনের মধ্যে আবেগের অনেক বেশি করে একটা স্ফুলিঙ্গ দেখা যায়, বিশেষ করে যখন আর্জেন্টিনা ভালো ফুটবল খেলে না, যখন তাদের পছন্দের দলের ফর্মটা একটু হলো ডাউনের দিকে যায়। তবে সেই আবেগের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে আমরা গতানুগতিক কয়েকটা ধারণার মধ্যে নিজেকে একেবারে আটকে ফেলি। যেমন যখন কোনো একটা দল ভালো খেলে তখন প্রায় পূর্ণ কৃতিত্ব যায় প্লেয়ারদের কাছে, যখন কোনো একটা দল খারাপ খেলে তখন কোচ এটা করছেন না, ওটা করছেন না, কোচের এই ভুল ওই ভুল, এগুলোকে আমরা খুবই বেশি করে হাইলাইট করি এবং সেটা হাইলাইট করা খুব একটা বেশি দোষের ব্যাপার নয়। তবে আমরা গতানুগতিক গদবাধা কয়েকটা কথাবার্তার মধ্যে নিজেদেরকে আসলে সীমাবদ্ধ রাখি। একেবারে উপরে উপরে কথাবার্তা বলা, সারফেস লেভেলের কথা বলা, অনেকটুকু ভিতরে না যাওয়ার চেষ্টা ভাবনা, এই জিনিসটা স্পষ্টত দেখা যায়। যেমন ধরেন আর্জেন্টিনার ক্ষেত্রে মুখস্থ একটা কথা বলা হয় যে উইঙ্গারদেরকে সুযোগ দেওয়া উচিত, উইঙ্গার না হলে আর্জেন্টিনা আসলে একেবারে চলছে না এবং উইঙ্গার না থাকার কারণেই, না রাখার কারণেই আর্জেন্টিনা আসলে এতটা স্ট্রাগল করছে। যদিও একমাত্র আনহেল ডি মারিয়া ছাড়া আর্জেন্টিনার গত 1-2 দশকে প্রথাগত উইঙ্গার হিসেবে কেউ আসলে সফল হয়েছেন কিনা, আর্জেন্টিনা আসলে উইং ব্যাক সিস্টেমে খেলেছে কিনা সেটা নিয়ে বিপুল আলোচনা করা যায় এবং সে আলোচনাটা আমি যতই করি না কেন খুব একটা বেশি পপুলার ওপিনিয়ন হবে না। এবং এই জায়গায় এসে একটা কথা অবশ্যই বলে রাখা ভালো যে সব সময় পপুলার ওপিনিয়নটা, অর্থাৎ বেশিরভাগ মানুষ যেটা ভাবছেন সেটাই যে কারেক্ট হবে ব্যাপারটা এমন নয়। কোনো কোনো ক্ষেত্রে আনপপুলার ওপিনিয়ন, এবং বিশেষ করে সেটা যদি ফুটবলের ট্যাকটিক্সের সঙ্গে জড়িত হয়, আনপপুলার ওপিনিয়নও অনেক সময় সবচেয়ে ভাইটাল ইনফরমেশনটা নিয়ে আসে। যেমন আমি এখানে একটা আনপপুলার ওপিনিয়নের দিকে যাচ্ছি এবং ক্লিয়ার কাটভাবে স্টেটমেন্ট আকারে বলছি, আনহেল ডি মারিয়া ছাড়া আর্জেন্টিনা আসলে সেভাবে প্রথাগত উইঙ্গার পায়নি। আর্জেন্টিনা লম্বা একটা সময় ধরে ঐতিহ্যগতভাবে উইং বেসড কোনো সিস্টেম না, আর্জেন্টিনা মূলত নাম্বার 10 একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্লে মেকার বেসড একটা সিস্টেম এর আগেও ছিল। এমনকি ডি মারিয়া উইঙ্গার হিসেবে যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন সেখানেও আমি আনহেল ডি মারিয়াকে শুধুমাত্র একজন রাইট উইঙ্গার হিসেবে লিমিটেড রাখি না, একই সঙ্গে লেফট উইংও খেলেছেন, বিশ্বকাপের ফাইনালের কথা আপনাদের মনে আছে। একই সঙ্গে ওয়াইড মিডফিল্ডার হিসেবে ডিফেন্সিভ ডিউটি আছে এমন প্লেয়ার হিসেবে খেলেছেন। প্লে মেকার হিসেবেও ডি মারিয়া অনেক আন্ডার রেটেড ছিলেন। আমার কাছে আনহেল ডি মারিয়াকে ভার্সেটাইল একটা প্রোফাইল বলে মনে হয়। শুধুমাত্র উইঙ্গার প্রোফাইলটা দিয়ে যে আনহেল ডি মারিয়া সার্ভ করেছেন ব্যাপারটা এমন নয়, বরঞ্চ অনফিল্ড অনেক সময় উইঙ্গার প্লাস মিডফিল্ডার, ওয়াইড মিডফিল্ডার সাথে প্লে মেকিং অ্যাবিলিটি, এটার জন্যই আনহেল ডি মারিয়া এত লম্বা সময় ধরে আর্জেন্টিনাকে সার্ভ করতে পেরেছেন। বর্তমান যে সিস্টেমটা, সেই সিস্টেমটাতে আমি যদি পপুলার কোনো একটা অপিনিয়নের দিকে যাই তাহলে সবাই বলবেন যে দুই পাশে দুজন উইঙ্গারকে খেলিয়ে আর্জেন্টিনাকে অনেক বেশি করে অ্যাটাকিং খেলানো উচিত। এই যে আমরা প্রায় প্রতিটা সময় বলি আরও বেশি অ্যাটাকিং খেলানো উচিত, দুই সাইডে দুটো উইঙ্গার রাখা উচিত, এই কথাবার্তাগুলো আসলে ওই যে বললাম সারফেস লেভেলের কথাবার্তা, উপর দিয়ে যায় এমন কথাবার্তা, খুব বেশি গভীরে গিয়ে খুব ভালোভাবে ট্যাকটিক্সটা বোঝে বলা কথাবার্তা না। ওয়ান্স অ্যাগেন সকলের প্রতি আমি সম্মান রেখে বলছি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আনপপুলার ওপিনিয়ন, যেটার সঙ্গে খুব একটা বেশি মানুষ হয়তো একমত হবেন না, সেই রিস্কটা জেনে মেনে বুঝে সকলের প্রতি আরও একবার বলছি সম্মান রেখে কথাটা এখানে বললাম। যেমন ধরুন আর্জেন্টিনা যদি প্রথাগত উইং বেস সিস্টেমে খেলতে হয়, 4-3-3 ফরমেশনে যদি আর্জেন্টিনাকে লম্বা সময় ধরে নেমে আসতে হয়, তাহলে কিভাবে বা ওভারঅল সিনারিওটা কেমন হতে পারে। তার আগে আমি ক্লিয়ারলি উইঙ্গারকে কেন্দ্র করে আমাদের এই ফ্যাসিনেশনের আরও একটা পয়েন্ট সামনে তুলে আনতে চাই। আমরা উইঙ্গারকে কেন্দ্র করে এই ফ্যাসিনেশন শুধুমাত্র ওভারঅল প্রোফাইলটা নিয়ে বলি না, শুধুমাত্র আমরা ড্রিবলিংয়ের কথা বলি। যখন 1 ভার্সেস 1 সিচুয়েশনে ইউরোপিয়ান যখন আমরা লিগ দেখি বা দেশগুলোর খেলা দেখি, তারা সেখান থেকে ড্রিবল করে ডিবক্সের মধ্যে ঢুকতে পারেন। এই যে ড্রিবলিং করে ডিবক্সের মধ্যে ঢোকা, এটা খুবই খুবই আই ক্যাচিং, চোখের জন্য ভালো, চোখের শান্তির মতো একটা ব্যাপার এবং আমরা শুধুমাত্র সেখানে ফোকাস করি এবং শুধুমাত্র সেটাই দেখতে চাই। কিন্তু মডার্ন ফুটবলে উইঙ্গাররা যথেষ্ট পরিমাণ ব্যাকপাসও খেলেন, খুব বেশি রিস্ক নেন না, আক্রমণ উঠে বল লুজ করেন না, এগুলো যে খুব ভাইটাল একটা পয়েন্ট হয়ে যাচ্ছে সেটাতে আমরা ফোকাস করি না। যদিও এখানে আপনি বিতর্ক ছড়াতে পারেন বা বিতর্কের কথা বলতেই পারেন যে উইঙ্গারদেরকে অনেক বেশি করে অ্যাটাকিং ফ্রিডম দেওয়া উচিত, যেটা মডার্ন ফুটবলের অনেক কোচই কিন্তু দেন না। তারা গোল করার আগে কিভাবে নিজেদের স্ট্রাকচার ঠিক রাখবেন, দলীয় কাঠামো ঠিক রাখবেন, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং এভাবেই সফল হয়েছেন।
এখন আমরা যদি 4-3-3 ফরমেশনের কথা চিন্তা করি, দুপাশে দুজন যদি উইঙ্গার ধরে নিই, যদি আমার কাছে মনে হয় আর্জেন্টিনার কাছে এত উইঙ্গার নেই, তারপর ধরে নিলাম দুপাশে দুজন উইঙ্গার রেখে আমরা সুপার অ্যাটাকিং, তথাকথিত অ্যাটাকিং এই শব্দগুলো ব্যবহার করে একটা আক্রমণ সাজাবো, তাহলে দুপাশে দুজন উইঙ্গার থাকলে লাউতারো আলভারেজ কিন্তু উইং প্রোফাইল নন, প্রপার উইঙ্গার নন। এই প্রোফাইলগুলো বাদ পড়ে যায়। লিওনেল মেসিকে বাদ দেওয়া আসলে সম্ভব। সেক্ষেত্রে লিওনেল মেসি সেন্টার ফরওয়ার্ড পজিশনে চলে আসেন। লিওনেল মেসি সেন্টার ফরওয়ার্ড ফলস 9 পজিশনে মাঝে মধ্যে এখনও ম্যাচ খেলেন, তবে প্রথাগত ফলস 9 সেন্টার ফরওয়ার্ড এগুলো তো ননই, বরঞ্চ লিওনেল মেসি তার সামনে একজন সেন্টার ফরওয়ার্ডকে সবসময় চান। গত প্রায় 10-12 বছর ধরে, বা অন্তত 8-10 বছর ধরে তো বলাই যায় লিওনেল মেসি এভাবেই খেলছেন। সো একাদশে লিওনেল মেসি থাকা মানে আপনার দুই সাইডে দুই উইংয়ে দুজন উইঙ্গার থাকবে না, এটা ধরে নেন একেবারে গিভেন সিচুয়েশন। আর্জেন্টিনার সিস্টেম এটা, বছরের পর বছর এই সিস্টেমটাতে আর্জেন্টিনা খেলেছে। লিওনেল মেসির সঙ্গে ফ্রন্ট অর্থাৎ সামনে একজন সেন্টার ফরওয়ার্ড খেলবেন, আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ। তার মানে ফাইনাল থার্ডে আপনি শুধুমাত্র লেফট উইঙ্গার অথবা রাইট উইঙ্গার যে কোনো একজনকে রাখতে পারবেন। যদি আপনি আনহেল ডি মারিয়া সিচুয়েশন আনেন, তাহলে রাইট উইঙ্গার অথবা আর্জেন্টিনা অনেকগুলো ম্যাচে ব্যবহার করেছে, যদিও একটু আগে বলেছি ডি মারিয়ার প্রোফাইলটা অনেকটা মিক্সড একটা প্রোফাইল ছিল। সো এমনিতেই উইঙ্গার 4-3-3 ফরমেশনে দুপাশে দুজন উইঙ্গার রাখার যে একটা প্রবণতা, সেটা এমনিতেই ভেঙে গেল। এখন অপর প্রান্তে আসলে কোনো উইঙ্গার রাখা যায় কিনা, লেফট উইং অথবা রাইট উইং যে কোনো একটা প্রান্তে, সেটাই সবচেয়ে বড় এখন আলোচনার বিষয়। এখন এমন সিচুয়েশনে আমি যদি মুখস্থ বিদ্যায় কথাটা বলে ফেলি যে উইঙ্গার অবশ্যই খেলাতে হবে, পরের ম্যাচে খেলাতে হবে, তাহলে হয়তোবা আমি স্কালোনির সমালোচনা করছি তার মুখস্থ ট্যাকটিক্সের জন্য, সেটার পাল্টাতে বা পাল্টা বিবরণীতে আমি নিজেও কিন্তু মুখস্থ কথা বলছি। যে কোনো একজন কোচ ওভারঅল একটা সিস্টেম নিয়ে যখন কাজ করেন, তখন ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে যান, প্রতিপক্ষ দেখে দল সাজান। এই মুহূর্তে আপনি যদি পেরুর স্টার্টিং লাইন আপ দেখেন, বা পেরু যে সিস্টেমে তাদের এই কোচের অধীনে খেলছে, সেটা একটা 3-5-2 সিস্টেম, যেখানে মিডফিল্ডে উইং ব্যাক থাকেন, অর্থাৎ রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক থাকেন, যারা আক্রমণ এবং ডিফেন্স দুই জায়গায় অংশগ্রহণ করেন। এবং এখানে মিডফিল্ডে অনেক সময় 5 জনের একটা সিস্টেম দেখা যায়, অনেক সময় সেটা 3-5-2 থেকে 5-3-2 হয়ে যায়, অর্থাৎ লো ব্লক ডিফেন্সে তারা 5 জনের ডিফেন্স লাইন তৈরি করে। আমরা যদি মিডফিল্ডের কথা চিন্তা করি, এটা যদি প্রতিপক্ষের 3-5-2 হয়, আর্জেন্টিনা যদি এটা 4-3-3 হয়, তাহলে মিডফিল্ডে আর্জেন্টিনার নাম্বার গেমে পিছিয়ে পড়ছে। প্রতিপক্ষের 5 জন মিডফিল্ডারের বিপরীতে আর্জেন্টিনার যদি মাত্র 3 জন মিডফিল্ডার থাকে, প্রতিপক্ষ মিডফিল্ড ওভারলোড করে আর্জেন্টিনাকে এখানে একটা বিপদে ফেলতে পারে, যেটা আমরা সর্বশেষ ম্যাচও, এর আগের ম্যাচে অর্থাৎ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচও কিছু না কিছু দেখেছি। সো এখানে এক্সট্রা মিডফিল্ডার খেলানোর ওই টেন্ডেন্সি বা দরকার, প্রয়োজনীয়তা চলে আসে 4-3-3 ফরমেশনে। আপনার কিন্তু দুই সাইডে যে উইঙ্গার সেটা আগে থেকে চলে গিয়েছে। এবার 5 জন মিডফিল্ডারের কথা যদি বলি, তাহলে এমনিতে আপনি যদি 4 জন মিডফিল্ডার খেলেন, তার মানে আপনার 4-3-3টা ভেঙে এমনিতে 4-4-2 হয়ে যায়। ফাইনাল থার্ডে লিওনেল মেসির সঙ্গে একজন সেন্টার ফরওয়ার্ড তিনিই খেলবেন, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। তবে তারপরও কোচ এখানে কিছু না কিছু পরিবর্তন, কিছু না কিছু ইনোভেশন আনতে পারেন। যেমন প্রতিপক্ষের 4 জনের বা 5 জনের যে মিডফিল্ড লাইন, সেটার বিপরীতে আর্জেন্টিনার 4 জন মিডফিল্ডারের মধ্যে একজন মিডফিল্ডারের প্রোফাইলটা এমন থাকুক যিনি কিনা ফাইনাল থার্ডেও কন্ট্রিবিউট করতে পারেন, আবার দরকার পড়লে মিডফিল্ড এমনকি ডিফেন্সও নিচে নেমে আসতে পারেন। এক কথায় নিকো গঞ্জালেসকে দিয়ে যে কাজটা করিয়েছেন, সেই কাজটা এবার রাইট উইংয়ে জুলিয়ানো সিমিওনিকে দিয়ে করাতে পারেন, কারণ তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে অনেক সময় এমন টাইপের রোল প্লে করছেন। স্টার্টিং লাইনআপে রাইট উইঙ্গার হিসেবে থাকছেন, তবে মিডফিল্ডের নিচে নেমে আসছেন এবং বারবার কিন্তু এ লাগাতার রানিংটা করছেন, তার সুপার সেই স্পিডটা কাজে লাগাচ্ছেন। এমন হালকা টুইকের মাধ্যমে আপনি ফরমেশনটা 4-4-2 রেখে এক সাইডে অন্তত উইংয়ের স্পেসে খেলতে পারেন, এমন একজন প্লেয়ারকে খেলাতে পারেন। এতটুকুই পর্যন্ত কিন্তু ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি থাকে। আরও একবার বলছি, ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। একজন কোচ একটা ট্যাকটিক্স ফলো করবেন, সেখানে ফ্লেক্সিবল কিছু জায়গা থাকবে, হালকা চেঞ্জ করা বা টুইক করার কিছু জায়গা থাকবে, এবং আর্জেন্টিনার এই সিস্টেমটাতে টুইক করার জায়গাটাই এটা, একজন প্লেয়ারকে কেন্দ্র করে তাকে উইংয়ের স্পেস দেওয়া। স্টার্টিং লাইনআপে চাইলেও উইঙ্গারের পর উইঙ্গার নিয়ে আসা সম্ভব নয়, জানি এটাও আনপপুলার ওপিনিয়ন হবে। আলেহান্ড্রো গার্নাচো 1 ভার্সেস 1 সিচুয়েশনে কতটা স্পিডি উইঙ্গার, কতটা ভালো উইঙ্গার, সেটা নিয়েও কিন্তু এখনও অনেকের ডাউট আছে। তাই প্রায় প্রতিটা সময় এমন
হয় যখন যখন রেজাল্টটা পক্ষে আসবে না তখন কোচের লাগাতার সমালোচনা অবশ্যই চলবে, তবে সেটার পরে উত্তরটা যৌক্তিক হতে হবে। ওয়ান্স এগেন আমি এখানে কোচের সমালোচনা করা যাবে না সে জিনিসটা বলছি না, তবে সেটা সলিউশন হিসেবে যে কথাটা বলতে হবে সেটা যৌক্তিকতা থাকতে হবে, একেবারে ফুটবলীয় ভাষায় একটা থাকতে হবে। না হলে আর্জেন্টিনার আরও অ্যাটাকিং খেলা উচিত, আর্জেন্টিনার উইঙ্গারকে খেলানো উচিত, যখন যাকে ডাকা হচ্ছে না তাকে দলে রাখলে তিনি একাই অনেক কিছু করতে পারেন। এগুলো ভাষা কথাবার্তা হয়, সারফেস লেভেল ইনফরমেশন হয়, এগুলো দিয়ে হয়তোবা নিজের রাগ ক্ষোভ এটা প্রকাশ করা যায়। তবে খুব বেশি করে কি আসলে ফুটবলে যাওয়া যায়, খুব গভীরভাবে কি ফুটবল অ্যানালাইসিস করা যায়? আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম।